আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেব ডিসেম্বর মাসের 25 তারিখে বাংলাদেশে আসবেন, এটি হলো খবর। এবং এটিকে শতভাগ নিশ্চিত ধরে বিএনপি যারা নেতাকর্মী তারা সর্বোচ্চ চেষ্টা করছেন জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তনটিকে উদযাপন করার জন্য। এখন এই সময়টিতে তারেক রহমান সাহেবের দেশে ফেরা কতটা উচিত, কতটা অনুচিত, বা তিনি এতদিন কেন এলেন না, এখন কেন এলেন, এবং তার এই আশার যে পরিণতি সেটি কি ঘটতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমার মস্তিষ্কে যে চিন্তাগুলো নাড়া দিচ্ছে, অথবা আমি রাজনীতি যতটুকু বুঝি, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমার হৃদয় থেকে যে কথাগুলো এই মুহূর্তে উৎসরিত হবে সেটা হলো আমার চিন্তা চেতনা এবং আমার প্রজ্ঞার ফলাফল। আপনারা শুনবেন, ভালো লাগলে স্মরণে রাখবেন, আর ভালো না লাগলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমত, আমি সেই গত 14 মাস থেকে, এখন ফার্স্ট ডে থেকে আমার কাছে মনে হয়েছে যে 8 তারিখে, ডিসেম্বর মাস নয়, ঠিক জুলাই মাসের যে বিপ্লব, জুলাই আগস্টের যে বিপ্লব, যেটি 5ই আগস্টে পূর্ণতা পেল এবং সরকার যেদিন গঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তার আগের দিন পর্যন্ত জামাত এবং বিএনপির হাতে পর্যাপ্ত সুযোগ ছিল, সুবিধা ছিল। তারা সেই অপরচুনিটিটা হারিয়েছে, নষ্ট করেছে। অর্থাৎ আগস্টের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ বিএনপি এবং জামাতের যা করণীয় ছিল সেটি তারা করেনি। ক্যান্টনমেন্টে জামাতের আমির গিয়েছেন, বিএনপির মহাসচিব গিয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ গিয়েছেন। তারা ইচ্ছা করলে আরও একদিন পরে যেতে পারতেন এবং সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব সহ, সম্মিলিতভাবে যদি তারা একত্রে বসতে পারতেন, বিশেষ করে এখানে দুটো পক্ষ, বিএনপি এবং জামাত, তারা যদি একত্রে বসতেন এবং কিছু ইসলামী সংগঠন যারা আছেন, যারা যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন, তারা যদি বসতেন, তাহলে একদিন ডিলে হলেও তুলনামূলকভাবে এখন যা কিছু ঘটছে তার চেয়ে পরিস্থিতি ভালো হতো। এবং যখন তারা এই কাজটি না করে সেনাপ্রধানের আহ্বানে সেখানে গেলেন এবং ঠিক একটা জগা খিচুড়ি সরকার গঠিত হলো, সেখানে সেনাবাহিনীর ডিজায়ার ছিল, বিএনপির ডিজায়ার ছিল, জামাতের ডিজায়ার ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজায়ার ছিল, এনসিপির ডিজায়ার ছিল, এই বিষয়গুলো তারা করা হয়নি। 2 নম্বর হলো যে বিএনপি এবং জামাত তারা রাজনীতির মুরব্বী, তারা কোনো অবস্থাতেই রাজনীতির এই বিষয়াদি নিয়ে তাদের যে পারস্পরিক যে আলোচনা, পলিটিক্যাল ডিসিশন, সেই ডিসিশনে এনসিপিকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করাটাই তাদের ঠিক হয়নি, উচিত হয়নি। তারা আমাদের সন্তানসমূহ, আমরা যে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব এবং তাদের কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই তাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল, যেভাবে নেপালে ঘটেছে। এই 3টি ভুলের কারণে প্রথম দিন থেকে, সরকারের প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত একটার পর একটা অনাসৃষ্টি ঘটে গেছে। এবং এই কথাগুলো দেখবেন যে আমার একটা কনসিস্টেন্সি রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। এবং এই কারণে কি হলো, দেখুন, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত 2024 বিএনপির সঙ্গে আমার বা জামাতের সঙ্গে আমার যে সখ্যতা ছিল, ঘনিষ্ঠতা ছিল, আমি 5 তারিখের পর থেকে ধীরে 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 তাদের যে সংস্রব, এর থেকে নিজেকে আলাদা করে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে, একজন আলোচক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি দলীয় বৃত্তের বাইরে গিয়ে। এবং ওই দিনই ডিসেম্বর মাসের 6 তারিখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবারের নির্বাচন আমি করব না। বোঝার চেষ্টা করুন। কাজে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ঠিক একই কথা কিন্তু আমি সেই 2014 সনে যখন নির্বাচন হলো তখন থেকে আওয়ামী লীগকে বলে আসছিলাম। তখন আমি আওয়ামী লীগ করতাম যে ইমিডিয়েটলি একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেন। এই নির্বাচনটিকে 3 মাসের দিকে যায় না, এটা একটা বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে। 15 দিনের মধ্যে এটা বাদ দিয়ে বিএনপিকে ইনক্লুড করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিয়ে দেন। আর যদি না দেন, আপনাদের যত দিন যাবে, এমনকি 10 বছর পরে যদি আপনার পতন হয়, মানে তত 10 বছর পরে পতন হলে 10 বছর সময় লাগবে আপনাদের রিগেইন করতে। আর 15 দিন পরে যদি আপনারা ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে 15 দিনও লাগবে না আপনাদেরকে রিভাইভ করতে। তো সেইটা আমি 4 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার করেছি। তো এই যে যখন এই সরকার এলো, তখন যেহেতু আমি পুরো সময়টা 2014 থেকে আওয়ামী লীগের রোশানলে আর বিএনপিতে
যোগদান করার পর 2018